প্রিয় এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্ট এবং পাশাপাশি নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে বই এই জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা অধ্যায়ের তোমার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আসো আমরা শুরু করি। প্রথমেই মূলদ সংখ্যাটা কি? আসলে মূলদ সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা তোমার যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে, তাহলে আমরা লিখবো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে এখানে আবার শর্ত আছে, যেখানে ধরো পি এবং কিউ দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে। যেখানে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে পি কমা কিউ বিলংস টু জেড, অর্থাৎ পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ, এই যে কিউ তো পি এবং কিউ পি ভাগ কিউ, তাহলে কিউটা কিন্তু হর, তাহলে এই হরটা কি শূন্য হয়ে যাবে? হর তো শূন্য হলে তো ভগ্নাংশের অস্তিত্বই থাকে না, অর্থাৎ আনডিফাইন আসে বা অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়। তাহলে এই কারণে কিউ নট ইকুয়াল 0, তাহলে তাকে কি সংখ্যা বলে? মূলদ সংখ্যা বলে। তাকে মূলদ সংখ্যা বলে। এইটা হচ্ছে তোমার এই যে মূলদ সংখ্যার একদম পারফেক্ট সংখ্যা, আদর্শ সংখ্যা যাকে বলে, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ এই দুইটা সংখ্যায় পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, সেই সংখ্যাকে বা তাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে এখানে দেখো পি ভাগ কিউ, সরি এই যে কিউটা আমরা ছোট হাতে লিখি, পি ভাগ কিউ এই আকারে প্রকাশ করতে পারলেই সেই সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের কিউ। তার মানে মূলদ সংখ্যা বড় হাতের কিউ, এই কিউ সমান আসলে কি? পি ভাগ কিউ। তাহলে পিটা কি? পি হচ্ছে তোমার লব, আর কিউটা কি? কিউ হচ্ছে হর। তার মানে কি লব এবং হর যুক্ত ভগ্নাংশকে, অর্থাৎ লব হর যুক্ত সংখ্যাকে, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাকে কিন্তু মূলদ সংখ্যা বলা হয়। শর্ত হচ্ছে এই লব এবং হর উভয়ে কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে এবং হরটা 0 হওয়া যাবে না। তাহলে বলা যায় মূলদ সংখ্যা, প্রত্যেকটা মূলদ সংখ্যা আসলে কি? ভগ্নাংশ সংখ্যা। যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকেই তো মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম মূলদ সংখ্যাটা আসলে কিছুই নয়, মূলদ সংখ্যা হচ্ছে এক ধরনের এ কাইন্ড অফ ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা। এখন কথা হচ্ছে এই যে এই মূলদ সংখ্যা আমরা চিনবো কিভাবে, কোন কোন সংখ্যা মূলদ সংখ্যা, এটা তো কথা। তাহলে মূলদ সংখ্যা কি কি উপায়ে, অর্থাৎ মূলদ সংখ্যা কিভাবে চিনবো আমরা? মূলদ সংখ্যা চেনার উপায় দেখো, আমরা লিখব মূলদ সংখ্যা চেনার উপায় তোমার যেভাবেই আসুক মূলদ সংখ্যা, যে ওয়েতেই আসুক, বাট মূলদ সংখ্যা টেস্ট করা, অর্থাৎ লিটমাস টেস্ট যাকে বলে, লিটমাস টেস্টটা হচ্ছে তোমার পি ভাগ কিউ আকারে প্রকাশ করা লাগবে কিন্তু, অর্থাৎ যেভাবেই সংখ্যাটা যে উৎস থেকে আসুক তার মেইন, তাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে স্বীকৃতি তখনই দিব যখন না আমরা দেখবো যে এই সংখ্যাটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। যদি যায় তাহলে হ্যাঁ সেটা আসলে কি? মূলদ সংখ্যা। তাহলে প্রথমে আমরা লিখবো 1 নাম্বার হচ্ছে, ধরো সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা,
সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে, সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। কারণ কারণ দেখো এখানে ধরো 2 লিখলাম, 3 লিখলাম, ধরো 12 লিখলাম, তাহলে এগুলোই তো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো কেন মূলদ সংখ্যা? কারণ এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এই যে 2 যে লিখছি না, এই 2, এই 2 নিচে মনে মনে কি 1 কল্পনা করা যায় না, যায় না? তাহলে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা বলি বা পূর্ণ সংখ্যা বলি না কেন, এই সংখ্যার নিচে অর্থাৎ হর হিসেবে 1 কি বিবেচনা করা যায় না, যায় না? যদি এই 2 নিচে মনে মনে 1 কল্পনা করো তুমি, তাহলে 2 কি 3 হয়ে যাবে বা 4 হয়ে যাবে? 2 মানের কি কোনো ক্ষতি হয়? হয় না। তাহলে দেখো এই যে কিউটা কিন্তু এই যে পি, তার মানে কি এইটা হচ্ছে তোমার এই পোর্শনটা, এটাকে বলা হয় পি আর এটাকে বলবো আমরা কিউ। তাহলে দেখো এখানে কিউ এর মান তো 1 হওয়া নিষেধ নাই, এখানে কি বলে দিচ্ছে কিউ নট ইকুয়াল 1, কিউ এর মান শুধুমাত্র 0 হওয়া যাবে না, 1 তো হতে বাধা নেই। সুতরাং সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু দেখো পূর্ণ সংখ্যা, সরি মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। যেহেতু প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, দ্যাট মিনস প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার নিচে যদি তুমি 1 দাও অর্থাৎ 1 দ্বারা ভাগ করো, তাহলে ওই স্বাভাবিক সংখ্যার মানের কোনো ক্ষতি হয় না, বাট ওই স্বাভাবিক সংখ্যাটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। অনুরূপভাবে এই যে 3/1, তার মানে তো 3, তাহলে এই যে 3টা হচ্ছে তোমার পি আর 1টা হচ্ছে কিউ। অনুরূপভাবে 12/1, তাহলে এটাকেও তুমি আর 12 কে বলা হয় পি আর 1 কে বলা হয় কিউ। তাহলে সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, একটা উৎস পেলাম, তাহলে সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। বাট এটা কি আসলে অ্যাসিড টেস্টের মধ্যে পড়ে কিনা, অর্থাৎ পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় কিনা? হ্যাঁ যায়, আমরা দেখতে পেলাম। সুতরাং এই হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এরপরে দেখো 2 নম্বর, তোমার সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হোক আর ঋণাত্মক সংখ্যা হোক, এই সবগুলো সংখ্যাই তো আসলে মূলদ সংখ্যা। বাট এখানে শর্ত হচ্ছে শুধুমাত্র শূন্য হওয়া যাবে না, শূন্যও তো একটা পূর্ণ সংখ্যা, বাট শূন্যকে কি আমরা মূলদ সংখ্যা বলবো? নো। তাহলে শূন্য বাদে সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই টাইপের সংখ্যা, ধরো এই যে ধরো এরকম, আমি এখানে সেট আকারে লিখি, ধরো এই যে অসীম অসীম অসীম, -3, -2, -1, তারপরে 0 কিন্তু দেওয়া যাবে না, তারপরে কি 1 2 3 4 5, এইভাবে এই সংখ্যাগুলোও কিন্তু তোমার কি সংখ্যা, এই সংখ্যাগুলাও তোমার হচ্ছে মূলদ সংখ্যা হবে। কারণ এই যে ঋণাত্মক সংখ্যাও তো পূর্ণ সংখ্যা, এখানে তো বলে দিয়েছে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, তাহলে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, তাহলে এইটা দেখো -3 কিভাবে তোমার মূলদ সংখ্যা হইলো। তাহলে এই -3 যদি তুমি মাইনাস তোমার হচ্ছে -3/1 লেখো, দেখো তো পি ভাগ কিউ এর শর্ত কি পূরণ করে না করে না? -3টা কি সংখ্যা? -3টা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, আর নিচে যে 1, এই যে 1টা তো কিউ, কিউ তো কি 1 ও তো পূর্ণ সংখ্যা, তাহলে এই যে এটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। সুতরাং এই মাইনাস যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যতগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, এই সবগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, এবং সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো বা এগুলোকে এই পার্টের এই পাশের এই অংশগুলোই তো আসলে এইখানে আছে। তাহলে এই স্বাভাবিক সংখ্যা বা এই যে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা দুইটা পদ্ধতি অর্থাৎ মূলদ সংখ্যা আসার দুইটা সোর্স দেখলাম, যে এই দুইটা সোর্সই কিন্তু পি ভাগ কিউ আকারে, এই উৎস, এই যে এই স্বাভাবিক সংখ্যার উৎসকেও কিন্তু তোমার পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, আবার সকল মূলদ সংখ্যাকেও কিন্তু সকল পূর্ণ সংখ্যাকেও কিন্তু আবার পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। বাট এখানে শর্ত কি, শূন্য হওয়া যাবে না, শূন্য বাদে সকল ঋণাত্মক সংখ্যা এবং সকল ধনাত্মক সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা। এরপরে চলে আসো 3 নাম্বার যে সংখ্যাটা, সেটা হচ্ছে তোমার আর কি ওয়েতে আসতে পারে। 3 নাম্বার ওয়ে হচ্ছে, ধরো পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, যে সংখ্যা পূর্ণবর্গ, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কি আমরা শিখছি, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার ডাবল গুণের ফলে কোনো একটা সংখ্যা উৎপন্ন হয়, সেই সংখ্যাগুলোকে কি বলবো আমরা, পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে এইখানে 3 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, বর্গমূল, সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে তোমার, এই যে এখানে আমি একটু বাউন্ডারি দিয়ে দিই, তাহলে আবার
এই পাশেরটা মিশিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। দেখো সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা, এই যে মূলদ সংখ্যা। কিন্তু তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বলতে আমরা বুঝতে পারছি এই টাইপের, দেখো এই টাইপের সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4 পূর্ণবর্গ সংখ্যা, তারপরে তোমার হচ্ছে 4, তারপরে 4 গেল, 3 9 পূর্ণবর্গ সংখ্যা, তারপরে তোমার হচ্ছে 16 পূর্ণবর্গ সংখ্যা, 64 পূর্ণবর্গ সংখ্যা, 81 পূর্ণবর্গ সংখ্যা, ইভেন 100 ও পূর্ণবর্গ সংখ্যা, 100, তারপর তোমার 121 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো তো পূর্ণবর্গ সংখ্যা। আর এই সংখ্যাগুলোর বর্গমূল, এই সংখ্যাগুলোর কি, এই যে সকল পূর্ণবর্গ সংখ্যার কি মূল, বর্গমূল। তাহলে এই যে দেখো এইটার বর্গমূল, এটার বর্গমূল, এইগুলোর বর্গমূল, এইগুলোর বর্গমূল, এই বর্গমূল অর্থাৎ সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এই যে 4 এর উপর রুট করলে 4 তো হয়ে যায় 2, 2 কি সংখ্যা পেলাম আমরা, স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা তো আগে আমরা প্রমাণ করছি যে এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এই যে √9, √9 এর উপর রুট দিলে তো 3 হয়, তাহলে 3 কার মধ্যে আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। আর এই সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা, সরি, এই সংখ্যাগুলো তো মূলদ সংখ্যায়। অনুরূপ ভাবে তুমি √121, তাহলে √121, 121 এর উপর রুট করলে তোমার হয় 11। 11 কি সংখ্যা? 11 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা এটা কিন্তু তোমার মূলদ সংখ্যা। কারণ এই যে 11 এর নিচে যদি তুমি 1 দাও, তাহলে 11টা হয় তোমার হচ্ছে পি আর 1টা হয় কিউ। সুতরাং বলা যায় 3 নাম্বার উৎস অর্থাৎ মূলদ সংখ্যা আসার নাম্বার 3 নাম্বার সোর্স হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে আমরা 3টা সোর্স পাইলাম। এরপরে আরো 2-1টা সোর্স আছে, সেগুলো আমরা একটু করব। দেখো আর 2টা সোর্স আছে, অর্থাৎ মূলদ সংখ্যা আসবে তোমার হচ্ছে 5টা উপায়ে। মূলদ সংখ্যা পাবো আমরা 5টা উপায়ে। এইবার এই পাশে লিখি, এই পাশে লিখি, 4 নাম্বার যে সোর্স সেটা হচ্ছে তোমার 4 নাম্বারটা হচ্ছে সকল সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এখানে লিখবো সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল সসীম দশমিক ভগ্নাংশই কি সংখ্যা? মূলদ সংখ্যা। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, ধরো 2.34, আবার ধরো 12.0534। আচ্ছা, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা তার প্রমাণ এখনই দেখাচ্ছি। তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ, আর আমরা জানি প্রত্যেকটা সসীম দশমিক ভগ্নাংশকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, অর্থাৎ লবহরযুক্ত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এটাকে কিভাবে লবহরযুক্ত ভগ্নাংশে প্রকাশ করবা? জাস্ট তুমি এই যে লবহরের জন্য ভাগ চিহ্ন দিলে, তাহলে এইখানে দেখো দশমিক বাদ দাও, তাহলে 2, 3, 4, দশমিকের জন্য তোমার 1 লিখতে হবে। আর দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা? 2টা, এই জন্য 2টা শূন্য দাও। তাহলে দেখো তো এইটা তোমার কি পি হলো না? এটা পি। আর এটা কি? এটা কিউ না? এই যে এটা কিউ। তাহলে এই যে দেখো এই 2.34 কে তুমি 234/100 দ্বারা প্রকাশ করলে, অর্থাৎ এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে এই দেখো সকল সসীম দশমিক ভগ্নাংশই কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে, কারণ এই সসীম দশমিক ভগ্নাংশকে আমরা তোমার p/q আকারে প্রকাশ করতে পারছি। অনুরূপ ভাবে এখানে আসো, তাহলে এটা লেখা যায় তোমার হচ্ছে 12.0534 বাই, এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1, 2, 3, 4টা শূন্য, তাহলে 4টা অঙ্কের জন্য 4টা শূন্য। এই যে এটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে কিউ। তাহলে দেখো সকল সসীম দশমিক ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা, কারণ সসীম দশমিক ভগ্নাংশকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায়। এই হচ্ছে তোমার হিসাব। এরপরে 5ম নাম্বার যে উৎস, এটা একটু মিশায়া দিই, এটা একটা থাক। এরপরে 5 নাম্বার যে উৎস, সেই 5ম উৎস মূলদ সংখ্যা পাওয়ার 5ম যে রাস্তা বা উৎস, অর্থাৎ 5 নাম্বার রাস্তা থেকে মূলদ সংখ্যা আসবে, সেটা কি? সেটা হচ্ছে সকল আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা আগের ভিডিওতে বলছি আবৃত দশমিক ভগ্নাংশের 2টা নাম, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বা
আবৃত দশমিক ভগ্নাংশ। তুমি আবৃত দশমিক ভগ্নাংশ নামেও ডাকতে পারো, অথবা এটার আর একটা নাম কি, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ। তাহলে সকল আবৃত দশমিক ভগ্নাংশই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে 5 নাম্বার বা পঞ্চম রাস্তা, মূলদ সংখ্যা পাওয়ার পঞ্চম সোর্স, তাহলে আমরা লিখব সকল আবৃত দশমিক ভগ্নাংশ, সকল আবৃত দশমিক ভগ্নাংশ। এটার আর একটা নাম কি, অসীম, ব্র্যাকেটের ভিতর লিখি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ। এটাকে তুমি এভাবে লিখতে পারো, বা সবই লিখে দেই, পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ। মানে কোনো ওয়ার্ডের জন্য বা কোনো শব্দের জন্য তুমি যেন বুঝতে সমস্যা না হয় তোমার। অর্থাৎ এটাকে দেখো, সকল আবৃত দশমিক ভগ্নাংশ নামে ডাকা যায়, আবৃত দশমিক ভগ্নাংশ, অথবা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অথবা তুমি শর্টকাটে বলতে পারো পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোও কিন্তু মূলদ সংখ্যা। তার উদাহরণ দেখো, এইখানে ধরো 1.345, তোমার হচ্ছে 45455 এরকম আছে বিষয়টা। তাহলে এরকম ডট 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 এরকম চলতে আছে। তাহলে এটা একটা দেখো তো, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ না? অসীম দশমিক ভগ্নাংশ বললে কিন্তু ভুল হবে তোমার আনসার, কারণ এটা শুধু অসীম দশমিক ভগ্নাংশ নয়, এটা একটা স্পেশাল অসীম দশমিক ভগ্নাংশ। সেটা কি, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশই, বাট দেখো 454545 দুইটা সংখ্যা বারংবার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, সুতরাং এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো, অথবা তুমি এটাকে 1.345, যেহেতু 4 এবং 5 এই দুইটা সংখ্যা বারবার আসতেছে, সুতরাং এবং 4 এবং 5 এর উপর তুমি পৌনঃপুনিক দিবা। কারণ এইটাকে কেন আমরা তোমার হচ্ছে মূলদ সংখ্যা বলবো, তার ব্যাখ্যাটা হচ্ছে, তুমি জানো যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিন্তু সাধারণ ভগ্নাংশ অর্থাৎ ল-ভরযুক্ত ভগ্নাংশ বা পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। দেখো এটাকে আমরা পি ভাগ কিউ আকারে প্রকাশ করি। এই যে ল-ভরের জন্য তুমি ভাগ চিহ্ন দিলে, তাহলে তুমি কি করবা, এই যে প্রথমেই তোমার পৌনঃপুনিক ছাড়া এবং দশমিক ছাড়া একেবারে বাম থেকে ফ্রেশ সবগুলো সংখ্যা লিখতে হবে তোমাকে। তাহলে 1 3 4 5, তারপরে মাইনাস কেন, এই মাইনাস সূত্রের মাইনাস দিতে হবে। এখন তোমাকে এই যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যে কয়টা আছে, সেই কয়টা সংখ্যা বাদ দিয়ে তোমাকে বাম থেকে আবার এই দশমিক চিহ্নকে অগ্রাহ্য করে সংখ্যা লিখতে হবে। তাহলে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা এই দুটো বাদ দিয়ে বাম দিকে থেকে সংখ্যা লিখলে ধারাবাহিক ভাবে এখানে আমরা 13 পাচ্ছি। আর ভাগ নিচে হচ্ছে তোমার পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা আছে, সেই কয়টা তোমার হচ্ছে 9 হবে। এই যে দুইটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, ওই জন্য 2টা 9। আর দশমিকের পরে এই দশমিকের ডান পাশে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক কয়টা, একটা 3, এই কারণে একটাই শূন্য। তাহলে এইখান থেকে তুমি এটা বিয়োগ করো, এখান থেকে এটা বিয়োগ করলে তোমার হচ্ছে 2, আর এখানে 3, এখানে আবার 3 1 9 9 0। এখন লক্ষ্য করো, দেখো এটা ছিল পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশ, এইটাকে আমরা ল-ভরযুক্ত ভগ্নাংশে কনভার্ট করছি কিন্তু। তাহলে দেখো তো, ল-ভরযুক্ত ভগ্নাংশের এটা কি পি নয় আর এটা কি কিউ নয়? তাহলে এই যে দেখো, এই পৌনঃপুনিক যুক্ত ভগ্নাংশকে আমরা কিন্তু পি ভাগ কিউ আকারে প্রকাশ করলাম, সুতরাং ইহা একটি মূলদ সংখ্যা। তার মানে এই যে 5টা যে নিয়ম আছে, এই 5টা উৎস বা 5টা সোর্স থেকে এই মূলদ সংখ্যা কিন্তু আসবে। এর বাইরে মূলদ সংখ্যা পাওয়ার বা মূলদ সংখ্যা আসার আর কোনো ওয়ে বা রাস্তা নেই। তাহলে কি কি, সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে, প্রত্যেকটা সংখ্যার নিচে 1 লেখা যায়, আর 1 লিখলে ওই সংখ্যার মানের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ওই সংখ্যাকে পি ভাগ কিউ আকারে আমরা দেখাতে পারি। এই কারণে নাম্বার 1, সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে কি মূলদ সংখ্যা।
নাম্বার 2, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, শর্ত হচ্ছে এইখানে শূন্যটা বাদ যাবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। কারণ এই সংখ্যাগুলোকেও কিন্তু তোমার পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, এই সংখ্যাগুলোকেও পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। নাম্বার 3, সকল সকল পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যত আছে এই সংখ্যাগুলোর বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে তোমার কি মূলদ সংখ্যা। কারণ এই পূর্ণবর্গ সংখ্যার উপর যদি বর্গমূল করো বা পূর্ণবর্গ সংখ্যাকে যদি বর্গমূল করো, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু আসলে এই যে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যায় কিন্তু ফিরে আসে। আর পূর্ণ সংখ্যায় বলো আর স্বাভাবিক সংখ্যায় বলো, এই সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। সুতরাং এই সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা। নাম্বার 4, সকল সসীম দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে আমরা জানি দশমিকের পরে যে সংখ্যাগুলোর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে সেগুলোকেই সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। আর এই সসীম দশমিক ভগ্নাংশগুলোকে কিন্তু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। এই কারণে সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। এরপরে সকল আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণযুক্ত ভগ্নাংশ, বা এটার আরেকটা নাম কি, সকল অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোকে কিন্তু আমরা কি বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি। কারণ এই আবৃত দশমিক ভগ্নাংশকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই যে 5টা মূলদ সংখ্যা পাওয়ার রাস্তা বা ওয়ে বা সোর্স, এর বাইরে মূলদ সংখ্যা আসার আর কোনো চান্স নেই, আর কোনো রাস্তাই নেই। এই 5টা প্রকারের সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, এবং এই 5 প্রকারের সংখ্যাকেই কিন্তু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। এই হচ্ছে মোটামুটি মূলদ সংখ্যার কনসেপ্ট, একদম ক্লিয়ার, মূলদ সংখ্যার এ টু জেড ক্লিয়ার। আচ্ছা আসো, এরপরে আমরা অমূলদ সংখ্যা শিখব। অমূলদ সংখ্যা কি এবং এই অমূলদ সংখ্যা তোমার হচ্ছে চেনার উপায়, বা অমূলদ সংখ্যা আমরা কয় রাস্তায় মানে কয়টা সোর্স থেকে পেতে পারি, এই সম্পর্কে আমরা এরপরে জানবো। এটা একটু মিশায়া দিই। তোমার বাস্তব সংখ্যা অধ্যায়ের এই সংখ্যা পরিস্থিতি বা সংখ্যার যে বেসিক কনসেপ্ট, এগুলো যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তুমি কিন্তু ধরা খাওয়া শিওর। আসো এরপরে অমূলদ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। অমূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যাকে পি ভাগ কিউ আগে প্রকাশ করা যায়, সুতরাং এর বিপরীতটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার অমূলদ মানে যেগুলো মূলদ নয় সেগুলো তো অমূলদ, অমূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা, তাহলে যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলে। আচ্ছা, তাহলে যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। এখন এই যে কোন টাইপের সংখ্যাকে অমূলদ সংখ্যা, মানে কোন টাইপের সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, এটা তো বড় প্রশ্ন। আসো এটা আমরা এখন শিখি। দেখো, অমূলদ সংখ্যা আসলে কোন ধরনের সংখ্যা সেটা আমরা শিখবো এবার। দেখো, নাম্বার 1, তোমার অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ সকল অসীম দশমিক ভগ্নাংশ, বা এটার আর একটা নাম এইভাবেও বলা যায় অসীম অনাবৃত। কারণ অসীম বাট অসীম হলে তো সেটা তোমার অসীম দশমিক ভগ্নাংশ যদি আবৃত হয় তো সেটাকে তো পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। বাট এখানে অসীম দশমিক ভগ্নাংশ মানে বোঝাচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা আমরা লিখব অসীম অনাবৃত
বৃত্ত, অসীম অনাবৃত সকল অসীম দশমিক ভগ্নাংশই কি সংখ্যা? ভগ্নাংশ অমূলদ সংখ্যা। আচ্ছা, এইটা গেল। তো সকল অসীম দশমিক ভগ্নাংশই অমূলদ সংখ্যা। উদাহরণ ধরো 7.3452091 ইত্যাদি। দেখো এইখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়, এবং আরো একটু খেয়াল করো যে দশমিকের উপরে কোনো একটা পার্টিকুলার অঙ্ক বা একাধিক অঙ্ক কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে না, মানে বারবার আসতেছে না। তাহলে মানে এটা কি অনাবৃত সংখ্যা। অনাবৃত মানে আবৃত নয়। তাহলে আবৃত নয় এবং অসীম এই টাইপের সংখ্যাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ, বা এটার আর একটা নাম কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা কি যাবে? দেখি আমরা একটু। তাহলে আমরা এই যে পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে গিয়ে, মানে প্রকাশ করার তোমার হচ্ছে প্রচেষ্টাতে আমরা এই যে ভাগ চিহ্ন দিলাম, অর্থাৎ ভগ্নাংশে এই ভাগের উপরে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর। তাহলে আমরা যদি এরকম দিই 734529091, এখন দশমিকের জন্য 1 দিব, সমস্যা নেই। এখন তুমি কি জানো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? এখানে 1 2 3 4 5 6 7, এই 7টা সংখ্যা বা 7টা অঙ্কই কি শেষ? এখানে কি আর অঙ্ক নাই? অবশ্যই আছে, এই যে ডট 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 আছে। তার মানে তুমি যেহেতু নিশ্চিত নও দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, এই কারণে তুমি এখানে কয়টা শূন্য দিবা, কয়টা শূন্য দিবা, কয়টা শূন্য? তুমি কি শূন্য এক্স্যাক্টলি বসাতে পারতেছো? যেহেতু তুমি এইখানে এটাকে পি ভাগ কিউ আকারে, অর্থাৎ পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না। এটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, এই কারণে এটা হচ্ছে তোমার কি অমূলদ সংখ্যা। তাহলে সকল অসীম দশমিক ভগ্নাংশই অমূলদ সংখ্যা, কারণ এই অসীম দশমিক ভগ্নাংশ বা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, এটা মিশায় দিই, এটা তো দরকার নেই আর। তাহলে এটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না। নাম্বার 2, এইটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। দেখো 2 নাম্বার অর্থাৎ অমূলদ সংখ্যা পাওয়ার 2 নাম্বার সোর্স, সেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা পূর্ণবর্গ, তাহলে আমরা লিখব পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় কোন সংখ্যা? পূর্ণবর্গ নয় এরাই, ধরো যে সংখ্যা ডাবল গুণের ফলে উৎপন্ন হয়নি, এই টাইপের সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ নয়। তাহলে ধরো 2, এই 2 কি পূর্ণবর্গ সংখ্যা? 2 এর জন্ম বা 2 এর সৃষ্টি কি কোনো একটা সংখ্যা দুইবার গুণফলের, কোনো একটা সংখ্যাকে দুইবার গুণ করে এই 2 কি উৎপত্তি হয়েছে? না, হয়নি। সুতরাং এটা পূর্ণবর্গ নয়। তারপরে তোমার 3, তারপরে তোমার হচ্ছে 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 2 গুণ 2 মানে দুইটা দুইবার গুণের ফলে কিন্তু 2 এর 4 এর সৃষ্টি হয়েছে, সুতরাং 4 লেখা যাবে না। তারপরে দেখো 5, তারপরে 6 কি কোন একটা সংখ্যা দুইবার গুণের ফলে কি 6 উৎপন্ন হয়েছে? তুমি বলবো 7 3 2 6, 3 আর 2 গুণ, 3 এবং 2 দুটো তো ভিন্ন সংখ্যা। একই সংখ্যা দুইবার গুণের ফলে কি 6 এর উৎপত্তি হয়েছে? না, সুতরাং 6ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর 7, ইভেন 8, তারপরে হচ্ছে 10, 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 এর সৃষ্টি হচ্ছে 3 দুইবার গুণের ফলে। তাহলে এই টাইপের সংখ্যা আরো লেখো 11, 12, 13, এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, তাহলে এগুলো কি অমূলদ সংখ্যা? নো, এই পূর্ণবর্গ নয় এই সংখ্যাগুলোর উপর যদি বর্গমূল করা হয়, অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি রুট করা হয় বর্গমূল, এই যে এখন এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা।
এখন এগুলো কি সংখ্যা? এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। এই সবগুলো সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ এই যে √2 যদি তুমি লেখো, √2 লিখে ক্যালকুলেটর যদি তুমি প্রেস করো, তাহলে দেখো 1.4142 এইভাবে আসতেই থাকবে, এইভাবে আসতেই থাকবে। দেখো এইখানে এই মানটা দেখো, √2 মান 1.4142, অর্থাৎ দশমিকের পরে কোনো একটা বিশেষ পার্টিকুলার কোনো অঙ্ক বারবার কিন্তু আসতেছে না। বারবার আসতেছে না এবং অসীমও। তাহলে এটা কি? দেখো তো, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ না। তাহলে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেহেতু, এটাকে কি পি ভাগ কিউ আকারে প্রকাশ করার সুযোগ আছে। যেহেতু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এটা একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অত কথার দরকার নাই, তোমার এইখানেই সূত্র। পূর্ণবর্গ নয়, এই টাইপের সংখ্যাগুলোই তো পূর্ণবর্গ নয়। এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো? অমূলদ সংখ্যা বলবো। আশা করি বুঝতে পারছো। তাহলে অমূলদ সংখ্যা পাওয়ার উপায় কিন্তু ওয়ানলি দুইটা। একটা হচ্ছে সকল অসীম দশমিক ভগ্নাংশই অমূলদ সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √2, √3, √5, √6, √7 ইত্যাদি, এই সংখ্যাগুলোই কিন্তু অমূলদ সংখ্যা।